এমন একটি গুপ্তধন যা পেলে নাকি মানুষ অমরত্ব এবং প্রচুর ধন সম্পদের মালিক হতে পারে। আসলে কি অমর হওয়া সম্ভব? এরকমই একটি সোনার তৈরি গুপ্তধনের খোঁজ পেল একদল অভিযাত্রী। কিন্তু এই গুপ্তধনের কাছে পৌঁছানো এতটাও সহজ ছিল না। তাদের মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর সব বিপদের। একই সাথে তাদের পেছনে পড়ে যায় গোপন কিছু সংস্থা যারা চায় না কেউ এই গুপ্তধন খুঁজে পাক। এখন প্রশ্ন হলো, কি ঘটেছিল তাদের সাথে? তারা কি গুপ্তধন খুঁজে পেয়েছিল? আর কি বা আছে সেই গুপ্তধনে? সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে চলুন দেখা যাক আমাদের সম্পূর্ণ ভিডিওটি। গল্পের শুরু হয় মালয়েশিয়াতে, যেখানে আমরা লিউক নামের একজন অভিযাত্রী লোককে পালাতে দেখি, কারণ সে একটি মূল্যবান পেন্টিং চুরি করে পালাচ্ছে। আর এই কারণে তার পেছনে পড়ে গেছে ভয়ঙ্কর স্থানীয় মাফিয়ারা। লিক তখন বাঁচার জন্য প্রাণপণে পালাতে থাকে। অবশেষে অনেক সময় পালানোর পর সে মাফিয়াদের ধোঁকা দিয়ে একটি ট্রেনে উঠে পালিয়ে যায়। ক্লান্ত থাকার কারণে লিক সেখানেই ঘুমিয়ে পড়ে। সে তখন স্বপ্নে একটি সোনার তৈরি গুপ্তধন দেখতে পায়। তবে এর রহস্য আমরা একটু পরে জানতে পারবো। হঠাৎ এসময় নামের একটি মেয়ের চিৎকার তার ঘুম ভেঙে যায়। সে লিউককে বলে, পেন্টিংটা আমাকে দাও। কিন্তু এদিকে লিউক তো দিবে না। তখন তাদের মধ্যে শুরু হয় ভয়ানক লড়াই। এক পর্যায়ে লিক বিপদ বুঝতে পেরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপর সিন পরিবর্তন হয় লন্ডনে, যেখানে দেখা যায় লিকের বড় বোন শার্লটকে। সে একটি জাদুঘরে কাজ করে, কিন্তু সমস্যার কারণে তার ডিভোর্স হয়েছে। এজন্য তাদের ছেলে থমাস কার কাছে থাকবে তা নিয়ে উভয়ের মধ্যে আদালতে মামলা চলছে। থমাস মিউজিক ভালোবাসে এবং তা নিয়ে গবেষণা করে। শার্লট যখন কাজ করছিল, হঠাৎ তার ভাই লিউক সেখানে আসে। আমরা জানতে পারি লিউক এবং শার্লটের মধ্যে সম্পর্ক ভালো না। তবে কিছু বোঝার আগেই লিউক হেড অফ ক্রিস্ট নামের একটি মূল্যবান পেন্টিং চুরি করে পালিয়ে যায়। বাইরে এসে দেখা যায় লিউক একটি গাড়িতে বসে আছে। শার্লট কিছু বলতে যাবে, তখনই পুলিশ এসে পড়ে। লিউক দ্রুত শার্লটকে গাড়িতে উঠতে বলে। শার্লট কিছু বুঝতে না পেরে এমনটাই করেছিল। আর এরপর শুরু হয় পুলিশ আর লুইসের মধ্যে অসাধারণ চেসিং। এক পর্যায়ে লিউক তাদের গাড়িটা একটি বিশাল টেইলারের ট্রাকের ভিতরে প্রবেশ করায়। এতে করে পুলিশরা তাদের ধরতে পারে না। সেই গাড়ির ড্রাইভার ছিল লিউকের দুই সঙ্গী, যাদের নাম প্ল্যান্টিক ও ডেভ। লিউক যখন তাদের চুরি করা পেন্টিংটি দেয়, প্ল্যান্টিক তখন তা নিয়ে গবেষণা করতে শুরু করে। আসলে তারা একটি গুপ্তধন খুঁজছে, যা পেলে মানুষ অমরত্ব এবং প্রচুর ধন সম্পদের মালিক হতে পারে। লিউকের বাবাও ছিল গুপ্তধন খোঁজার অভিযাত্রী। বাবার উত্তরসূরি হিসেবে তার নিজেরও গুপ্তধন খোঁজার নেশা আছে। লিউক শার্লটকে বলে তার সাথে এই অভিযানে যোগ দিতে, কিন্তু শার্লট স্পষ্ট জানিয়ে দেয়, আমি কোনো চোরের সাথে কাজ করব না। বেশ কিছু সময় খোঁজার পর প্র্যাকটিক জানায় পেন্টিংয়ে কোনো ক্লু পায়নি। লিউক তখন কেমিক্যাল দিয়ে শার্লটকে অজ্ঞান করে দেয়। এরপর শার্লটের যখন জ্ঞান ফেরে, সে নিজেকে সেই জাদুঘরে দেখতে পায়। আর অবাক করা বিষয় হলো, চুরি হওয়া সেই পেন্টিং আবারও আগের জায়গায় ছিল। তবে এই চুরির সন্দেহ শার্লটের উপর পড়ে যায়, যার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এদিকে শার্লট চাকরি হারিয়ে লিউকের উপর ভীষণ রেগেছিল। সে লিউকের কাছে গিয়ে বলে, তোমার কারণে আমার চাকরি চলে গেছে, এর মাসুল তোমাকে দিতে হবে। লিউক তখন তাকে বোঝায়, এটা শুধু পেন্টিং চুরির অভিযান নয়, বরং এক ঐতিহাসিক গুপ্তধন খোঁজার মিশন। তারা খুঁজছে ফাউন্টেন অফ ইউথ নামে এক জাদুকরী ঝর্ণা, যার পানি পান করলে মানুষ ফিরে পেতে পারে চিরজীবন ও অসীম ধন সম্পদ এবং অমর জীবন। এই দলে আছে কোটিপতি ওয়েন। মূলত তিনি ক্যান্সারে আক্রান্ত, আর এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো সেই গুপ্তধন। ওয়েন তখন শার্লটকে অফার দেয়, যদি সে এই মিশনে যোগ দেয় তাহলে সে তার চাকরি ফিরিয়ে দেবে এবং তার ছেলে থমাসকে পেতে সাহায্য করবে। এই কথা শোনার পর শার্লট রাজি হয়ে যায়। লিক তখন সবাইকে বলে, এই গুপ্তধন প্রোটেক্টরস অব দ্য পাথ নামের এক গোপন সংগঠন মানুষদের থেকে লুকানোর চেষ্টা করছে। তবে সে এখন পর্যন্ত ক্রিস্ট ক্যারি দ্য ক্রস এবং হেড অফ ক্রিস্ট নামের দুইটা পেন্টিং চুরি করেছে। কিন্তু সমস্যা হলো, দ্বিতীয় পেন্টিংটি নকল, সেটিতে কোনো ক্লু ছিল না। এরপর আমরা দেখি লিউক এক ক্যাফেতে বসে পেন্টিং সম্পর্কে বই পড়ছে। তখনই এসমে নামের সেই মেয়েটি সেখানে এসে পড়ে। মূলত সে মিস্টার ইল্ডার নামক এক রহস্যময় ব্যক্তির হয়ে কাজ করে। সে লিউককে হুমকি দিয়ে বলে, সে যেন এই গুপ্তধনের খোঁজ না করে, তাহলে তার শেষ পরিণতি অনেক ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আমরা দেখি লিউক ছিল নাসরবান্দা। সে এসমের কোনো কথাই গুরুত্ব দেয়নি।
এরপর বহু সময় কেটে গেলেও লিউকরা তেমন কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না, তাই সবাই এক প্রকার হতাশ হয়ে পড়ে। আর তখনই খবর আসে লুসিতানিয়া নামের একটি জাহাজে ওই পেন্টিংটি আছে, তবে সেই জাহাজটি অনেক বছর আগে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। সবকিছু শোনার পর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে উত্তর আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে। এখানে নির্দিষ্ট স্থানে এসে তারা ছোট ছোট অনেকগুলো সাবমারিন পানির নিচে পাঠিয়ে দেয়। সাবমারিনগুলো সেই জাহাজের চারপাশে গ্যাস বেলুন লাগিয়ে দেয়, যার ফলে জাহাজটি দ্রুত পানির উপরে ভেসে ওঠে। লিউক আর শার্লট পেন্টিংটি খুঁজতে জাহাজের ভেতরে চলে যায়। অনেক সময় ধরে খুঁজতে খুঁজতে তারা কিছু বক্স খুঁজে পায়, যার ভিতরে সেই মূল্যবান পেন্টিংগুলো রাখা ছিল। এসব পেয়ে তারা খুব খুশি হয়, কারণ এখন খুব সহজেই সেই গুপ্তধন খুঁজে পাওয়া যাবে। কিন্তু এদিকে জাহাজ থেকে বের হওয়া মাত্রই এসমে আর তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। এসমে লিউককে পেন্টিং দিতে বলে, কিন্তু লিউক তাকে সোজা না করে দেয়। তখন লিউস আর এসমের দলের মধ্যে শুরু হয় তীব্র লড়াই। ফাইটিং সিনগুলো সত্যি দেখার মতো ছিল। এক পর্যায়ে শার্লট এসমেকে মেরে তারা সেখান থেকে আবারও পালিয়ে যায়। এই মারামারিতে এসে গ্যাস বেলুনে গুলি লেগে জাহাজ আবারও পানির নিচে তলিয়ে গিয়েছিল, তবে শেষ মুহূর্তে এসমে ও তার দল বেঁচে যায়। এর পরের সিনে দেখা যায় তারা সেই পেন্টিংগুলো স্ক্যান করে অনেকগুলো অক্ষর পায়। সবগুলো অক্ষর এক করে মিলিয়ে উইকেট নামের একটি শব্দ হয়। অনেক চিন্তার পর তারা বুঝতে পারে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের রাজা কিং জেমস তিনি একটি বাইবেল সংরক্ষণ করেছিলেন, যেটিকে উইকেট বাইবেল বলা হয়, কারণ সেই বাইবেলের অনুবাদে কিছু ভুল ছিল। লিউক তখন বুঝতে পারে এই বাইবেল তাদের সেই গুপ্তধন অবধি পৌঁছাতে সাহায্য করবে। মূলত উইকেট বাইবেলটি সংরক্ষিত আছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরিতে। তবে তারা কিছু করার আগেই সেখানে ইন্টারপোল এজেন্ট জামাল এসে তাদের সবাইকে বন্দি করে। কিন্তু কিছু করে ওঠার আগেই মুভির শুরুতে দেখানো সেই মাফিয়ারা সেখানে এসে পড়ে। তখন মালয়েশিয়ার মাফিয়ারা এসে সেখানে থাকা সবাইকে তাদের বন্দি করে নেয়। সে লিউকের কাছে সেই মূল্যবান পেন্টিং চায়। লিউক বলে, আমি ওই পেন্টিং দিতে রাজি আছি, তবে আমার দলের সবাইকে আগে মুক্তি দিতে হবে। মাফিয়ারা তার কথায় রাজি হয়, তবে চালাকি করে লিউক তার দলের সবাইকে নিয়ে একটি বোটে করে সেখান থেকে আবারও পালিয়ে যায়। তখন চাইলেও জামাল তাদের কিছুই করতে পারে না। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় লিউক এবং তার দল অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছে গেছে। এখানে তাদের সাথে শার্লটের ছেলে থমাসও ছিল। কিছু সময় খোঁজার পর তারা উইকেট লাইব্রেরিটি খুঁজে পায়, কিন্তু সমস্যা হলো সেখানে লাইব্রেরিতে কর্মরত একজন মহিলা ছিল। লিউক ও ডেভ মিলে তাকে আগে অজ্ঞান করে দেয়। এরপর তারা বাইবেল চুরি করে একটি গোপন সুড়ঙ্গের মধ্য দিয়ে সে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। লিউকদের পেছনে ফলো করে এসমে ও জামাল সেখানে এসে পড়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর আমরা দেখি লিউক এবং তাদের টিম যখন সেই বাইবেলটি স্ক্যান করে সেখান থেকে উঠে আসে একটি রহস্যময় সংখ্যার প্যাটার্ন। কিন্তু এই প্যাটার্ন কিসের দিক ইঙ্গিত করছে তারা কেউ বুঝতে পারছিল না। সবাই তখন অনেক হতাশ হয়ে পড়ে, হয়তো তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারবে না। কিন্তু তখনই শার্লটের ছেলে থমাস বলে এই প্যাটার্নের সংখ্যাগুলো কিছু মিউজিক্যাল নোট হতে পারে। থমাস পিয়ানোতে সেই প্যাটার্নের সংখ্যাগুলো বাজাতে থাকে আর একটি অদ্ভুত গান শোনা যায়। তারা বুঝতে পারে গানটি একটি ম্যাপের নির্দেশনা। পেন্টিংগুলো থেকে পাওয়া ক্লুগুলোর সহযোগিতায় তারা প্যাটার্নের আসল রহস্য ভেদ করতে সক্ষম হয়, যা তাদের পিরামিডের দিকে ইঙ্গিত করে। অর্থাৎ সেই মূল্যবান গুপ্তধন ফাউন্টেন অফ ইউথ হয়তো পিরামিডের কোথাও লুকানো আছে। সিন চেঞ্জ হয় ভ্যাটিকান সিটিতে। এসমে তার বস মিস্টার অ্যান্ডারের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় লিউক ইতিমধ্যেই গুপ্তধনের খোঁজ পেয়ে গিয়েছে। মিস্টার অ্যান্ডার তখন রহস্যময় ভাব নিয়ে এসমেকে একটি চাবি দেয়। এই চাবির কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে, সেটা আমরা ভিডিওর সামনে গেলেই জানতে পারবো। অন্যদিকে লিউক তার দলবল নিয়ে ইতিমধ্যেই মিশরের সেই পিরামিডের কাছে পৌঁছে গিয়েছে। সে নিজেদের রক্ষা করার জন্য দলের লোকবলের সংখ্যা আরো বাড়িয়েছিল। তারপর তারা নেমে আসে পিরামিডের সবচেয়ে নিচের অংশে। তবে এর গভীরে আরো একটি গোপন চেম্বার ছিল। তারা একটি দেয়াল ভেঙে একটি সিক্রেট রুমে প্রবেশ করে, যেখানে মাঝখানে ছিল এক বিশাল গোলাকার পাথর। সবাই মিলে পাথরটি সরানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কারণ পাথরটি খুব ভারী ছিল। এজন্য ওয়েন সিদ্ধান্ত নেয় গ্রেনেড দিয়ে পাথরটি উড়িয়ে দেবে। কিন্তু সমস্যা হলো এখানে বিস্ফোরণ করলে তারা নিজেরাই বিপদে পড়তে পারে। তখন ছোট্ট থমাস মনে মনে কিছু পরিকল্পনা করছিল। সে ওখানে একটি বাদ্যযন্ত্র দেখতে পায়। থমাস সেটি বাজাতে শুরু করলে সঙ্গে সঙ্গে ঘরে অদ্ভুত শব্দের প্রতিধ্বনি আর কম্পন শুরু হয়। পাথর আর দেয়াল কাঁপতে শুরু করে। অবাক করা বিষয় হলো তীব্র কম্পনে সেই ভারী পাথরটি ধীরে ধীরে বাতাসে ভাসতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি জামাল ও এসমে তারা এক হয়ে লিউকের লোকদের মারতে শুরু করেছিল, কারণ তাদের দুইজনেরই উদ্দেশ্য একটাই,
লিউক যেন সেই গুপ্তধন অবধি পৌঁছাতে না পারে। তারা লিউকের সমস্ত লোকদের পরাজিত করে পিরামিডের ভেতরে প্রবেশ করে। এরপর আমরা দেখতে পাই লিউকরা পাথরের পেছনে লুকানো সেই গুপ্তধনের দরজা দিয়ে এমন একটি জায়গায় চলে আসে যেখানে তাদের সামনে একটি বিশাল গর্ত ছিল। গর্তের নিচেই তারা ফাউন্টেন অফ ইউথে যাওয়ার একটি দরজা দেখতে পায়, কিন্তু সমস্যা হলো সেখানে নামার কোনো পথ ছিল না। লিউক লক্ষ্য করলে সেখানে একটি গোল পাথর দেখতে পায়, আর সেই পাথরটি ঘোরানো মাত্রই দেয়ালের ভেতর থেকে সিঁড়ি বেরিয়ে আসে। লিউক সহ বাকি সবাই তখন নিচে নেমে যায়। সেখানে ছিল গোল আকৃতির একটি গর্ত, যেখান দিয়ে ভেতরে প্রবেশ করলে তারা দেখতে পায় বহুল আঙ্ক্ষিত সেই মূল্যবান গুপ্তধন, ফাউন্টেন অফ ইউথ। সবার চোখে মুখে তখন আমরা খুশির বন্যা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখানে সোনার তৈরি সেই অমর হবার পানি পরিমাণ খুবই অল্প ছিল। ওয়েন তখন লিউককে বলে, তুমি খেয়ে দেখো এটা কাজ করে কিনা। তবে লিউক আর শার্লট রাজি হয় না। হঠাৎ ওয়েন রেগে চিৎকার করে জানায় তার কোনো ক্যান্সার নেই, সে শুধু ঝর্ণার মাধ্যমে নিজেকে শক্তিশালী ও অমর করতে চেয়েছিল। ওয়েনের মুখে এই কথা শুনে সবাই একদম হতবাক হয়ে যায়। ওয়েন তখন নিমিষের মধ্যেই লিউককে গুলি করে আহত করে ফেলে। এরপর বলে, যদি বাঁচতে চাও পানি খাও। এক প্রকার বাধ্য হয়ে লিউক পানি পান করতে বাধ্য হয়। তবে এদিকে পানি স্পর্শ করা মাত্রই ঝর্ণাটি আবারও ভরে ওঠে। লিউকের রক্ত সেই পানিতে পড়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। লিউক সেই পানির শক্তিতে শূন্যে ভাসতে শুরু করে। তার হাতে উজ্জ্বল সোনার তৈরি পানি এসে পড়ে। লিউক যখন পানি পান করতে যাবে, তার চোখে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে পায়। এই পানি পান করলে সে চির যৌবন ও অমরত্ব পাবে। তবে শার্লট ও থমাস দ্রুত বয়স্ক হয়ে মারা যাবে। মূলত লিউক এই ক্ষমতা পাবে, তার বিনিময়ে সে যাকে সব থেকে বেশি ভালোবাসে সে মারা যাবে। এটাই ছিল ফাউন্টেন অফ ইউথের আসল রহস্য। লিউক এই ভয়ঙ্কর দৃশ্য দেখে থেমে যায়। সে আর পানি পান করে না, তবে পানির স্পর্শে অলৌকিকভাবে তার শরীর নিচ থেকে সমস্ত ক্ষত দূর করে দেয়। ওয়েন যখন যাচাই করতে লিউকের উপর গুলি চালায়, কিন্তু এতে করে তার কিছুই হয় না। ওয়েন তখন বুঝতে পারে এই অদ্ভুত পানি সত্যিই কাজ করে। ওয়েন তখন কোনো এক মুহূর্ত দেরি না করে সেই পানি পান করতে শুরু করে। পূর্বের মতোই সেও একটি ভবিষ্যতের দৃশ্য দেখতে পায়, যে ক্ষমতা পাবার পরিবর্তে সে নিজের প্রিয়জনকে হারাবে। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো, ওয়েন এই পৃথিবীতে একমাত্র নিজেকেই ভালোবাসত। এজন্য এই পানি পান করাতে সে ধীরে ধীরে বৃদ্ধ হতে শুরু করে। ঠিক তখনই সেখানে এসমে ও জামাল প্রবেশ করে। তারা ওয়েনকে দেখে ঝর্ণার পানি পান করতে শুরু করে। সে মিস্টার অ্যান্ডার থেকে পাওয়া চাবিটা দিয়ে ফাউন্টেন অফ ইউথ চিরতরে লক করে দেয়। এরপর দরজা ধীরে ধীরে বন্ধ হতে থাকে। দ্রুত লিউক সহ বাকি সবাই উপরে উঠে আসে। ওয়েন দুর্বল থাকার কারণে সে উপরে উঠতে পারে না, আর চিরদিনের জন্য সেখানেই আটকে পড়ে। এরপর আমরা দেখি এসমে এবং জামাল লিউকের মুখে সমস্ত কথা শুনে তারা বুঝতে পারে লিউক ফাউন্টেন অফ ইউথ শুধুমাত্র এক্সপ্লোর করতে চেয়েছিল, আর কোনো রকম খারাপ উদ্দেশ্য তাদের ছিল না। লিউক তখন তাদেরকে সেই চুরি করার সমস্ত পেন্টিং ফিরিয়ে দেয়। এসমে তখন সমস্ত দোষ ওয়েনের উপর দিয়ে একটি রিপোর্ট তৈরি করে। অন্যদিকে শার্লট এখন তার ভাইয়ের দলে যোগ দিয়েছে। তারা দুইজনে মিলে এখন বিভিন্ন রকম গুপ্তধন আবিষ্কার করবে। এখন ধরা যাক, আপনি যদি এই মহামূল্যবান পানিটি পেতেন তাহলে কি করতেন? কমেন্টে সবাইকে জানিয়ে দিন। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভির গল্পের সমাপ্তি ঘটে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি এরকমই গল্প দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন।